যে জাহাজকে তখনকার সময় ইঞ্জিনিয়াররা বলেছিল কখনোই ডুববে না, সেই টাইটানিক জাহাজ তার প্রথম যাত্রাটাও সম্পূর্ণ করতে পারেনি। 1912 সালের 15 এপ্রিল সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথেই একটি বরফখণ্ডের সাথে সংঘর্ষের ফলে সমুদ্রে ডুবে যায় এবং প্রায় 1,500 জন যাত্রী মারা যায়। এই ঘটনার পর যেখানে একদিকে সারা বিশ্বের মানুষ সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ টাইটানিকের ধ্বংস এবং হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য শোকাহত হয়েছিল, তেমনি অন্যদিকে সমুদ্রের প্রায় 12,400 ফুট গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ খোঁজার জন্য কিছু মানুষ দিনরাত নানান পরিকল্পনা করছিল। টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে এমনভাবে হারিয়ে গিয়েছিল যে কয়েক দশক কেটে যায়, কিন্তু টাইটানিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। 1980 সাল আসতে আসতে অনেক তদন্তকারী দল টাইটানিক খোঁজার কাজ বন্ধ করে দেয়, কিন্তু ডক্টর রবার্ট ব্যালার্ট নামে একজন বিজ্ঞানী টাইটানিক খোঁজার জেদ ছাড়েননি। কয়েকবার ব্যর্থ প্রচেষ্টার পরেও তিনি তার লক্ষ্যে অটল ছিলেন এবং 1982 সালে তিনি তার অনুসন্ধানের জন্য মার্কিন নৌবাহিনীর সাহায্য নেন। অবশেষে টাইটানিক ডুবে যাওয়ার প্রায় 73 বছর পর 1985 সালে রবার্ট এবং তার দলের কঠোর পরিশ্রম সফল হয়। ডুবে যাওয়ার পর প্রথমবার যখন টাইটানিক পৃথিবীর সামনে আসে তখন সবাই সেই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। একসময় বিশ্বের সবচেয়ে সুন্দর, সুরক্ষিত এবং বিলাসবহুল জাহাজ টাইটানিক আটলান্টিক মহাসাগরের 12,400 ফুট নিচে লবণাক্ত জল এবং ব্যাকটেরিয়ার প্রভাবে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মুখে। কিন্তু ভাববার বিষয় হলো টাইটানিক খুঁজে পেতে 70 বছরেরও বেশি সময় লাগলো কেন? রবার্ট ব্যালার্ট কিভাবে টাইটানিক অনুসন্ধান করলেন? টাইটানিকের ধ্বংসাবশেষ পরীক্ষা করার পর জাহাজ ডোবার আসল কারণ সম্বন্ধে কি তথ্য পাওয়া গিয়েছিল? আর খুঁজে পাওয়ার এত বছর পরেও টাইটানিক জাহাজকে সমুদ্রের নিচ থেকে তোলা হয়নি কেন? টাইটানিক জাহাজ অনুসন্ধানের অভিযান শুরু করার সময় বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। প্রথমত, টাইটানিক ডুবে যাওয়ার আগে কিছু ডিস্ট্রেস সিগন্যাল পাঠিয়েছিল। সেই ডিস্ট্রেস সিগন্যাল 107 কিলোমিটার দূরে থাকা RMS কার্পেথিয়া জাহাজে পৌঁছায়। প্রথমে সবাই ভেবেছিল ওই ডিস্ট্রেস সিগন্যালকে অনুসরণ করে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ খোঁজার কাজ শুরু করা হবে, কিন্তু টাইটানিক থেকে যে ডিস্ট্রেস সিগন্যালগুলো পাঠানো হয়েছিল তা ডুবে যাওয়ার 2 ঘন্টা আগের, তাই টাইটানিক ডোবার একদম সঠিক অবস্থানটা জানা ছিল না। দ্বিতীয় জিনিসটি ছিল যে সেই সময় এমন কোনো উন্নত সরঞ্জাম আবিষ্কৃত হয়নি যা সমুদ্রের হাজার হাজার কিলোমিটার গভীরে গিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে বের করবে। কিন্তু এই সত্যটা জানার পরেও কিছু সংস্থা সমুদ্র থেকে টাইটানিক খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কারণ টাইটানিক জাহাজে যারা যাত্রা করছিল তাদের মধ্যে সবাই খুব প্রভাবশালী ধনী পরিবারের সদস্য। তো ডুবে যাওয়ার পর তাদের পরিবারের লোকজন ওই জাহাজকে খোঁজার জন্য অনেক টাকা খরচ করে অনেক অনুসন্ধান চালাতে থাকে, কিন্তু উন্নত প্রযুক্তির অভাবে সমুদ্রের অত গভীরে গিয়ে অনুসন্ধান করাটা অসম্ভব হয়ে পড়েছিল। তারপর 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, যার কারণে প্রায় প্রতিটি দেশ অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক উত্তেজনার শিকার হয়েছিল। এই অস্থির পরিস্থিতি এবং সীমিত প্রযুক্তির অভাবে দীর্ঘ কয়েক দশক টাইটানিক অনুসন্ধান করার জন্য কোনো অভিযান চালানো হয়নি। টাইটানিক ডুবে যাওয়ার 41 বছর পর 1953 সালে জুলাই মাসে রিসডন বেজলি লিমিটেড নামে একটি সংস্থা টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে বের করার জন্য একটি বড় ধরনের প্রচেষ্টা চালায়। এই ধ্বংসাবশেষ অনুসন্ধান করার জন্য কোম্পানি সোনার টেকনোলজির ব্যবহার করে। সোনার টেকনোলজির মাধ্যমে সমুদ্রের ওপরে জাহাজ থেকে কিছু তরঙ্গ সমুদ্রের নিচে পাঠানো হয়, আর সেই তরঙ্গগুলো সমুদ্রের তলদেশে ধাক্কা খেয়ে আবার ওপরে রিসিভারে ফিরে আসে। সমুদ্রের তলদেশের আগে যদি কোনো কিছু থাকে তাহলে কিছু তরঙ্গ আগেই ধাক্কা খেয়ে রিসিভারে চলে আসে, তারপর সেই তরঙ্গগুলোকে অনেক হিসেব নিকেশ করে একটি ইমাজিনারি তৈরি করা হয়, আর সেটা দেখে বোঝা যায় সমুদ্রের নিচে আসলে কি রয়েছে। অনেকদিন অভিযান চালানোর পরেও রিসডন বেজলি কোম্পানি সেই রকম বড় কিছু অনুসন্ধান করতে পারেনি। এরপর 1973 সালে উডসোল ওশিয়ানোগ্রাফিক ইনস্টিটিউশন সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করার জন্য নতুন জরিপ সরঞ্জাম তৈরি করেন, আর
সেই সরঞ্জামগুলোকে পরীক্ষা করার দায়িত্ব দেওয়া হয় রবার্ট ব্যালার্ট নামে একজন বিজ্ঞানীকে। প্রফেসর ব্যালার্ট সেই সরঞ্জামগুলি পরীক্ষা করার জন্য টাইটানিক অনুসন্ধান করার সিদ্ধান্ত নেন। 1977 সালের অক্টোবর মাসে তিনি টাইটানিক অনুসন্ধান করার কাজ শুরু করেন। রবার্ট ব্যালার্ট সমুদ্রের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ শনাক্ত করার জন্য সোনার টেকনোলজির সরঞ্জাম এবং কিছু ক্যামেরা একটি ড্রিলিং পাইপের প্রান্তে সংযুক্ত করে যখন সমুদ্রে নামান তখনই ড্রিলিং পাইপটি ভেঙে যায় এবং তার সাথে যুক্ত সমস্ত সরঞ্জামও সমুদ্রে ডুবে যায়। সাথে সাথে রবার্ট ব্যালার্টের টাইটানিক অনুসন্ধান করার প্রথম প্রচেষ্টাও ব্যর্থ হয়। এরপর 1980, 81 এবং 1983 সালে টেক্সাসের ওয়েল টাইফুন জ্যাক কার্ডিয়াল গ্রিমের তত্ত্বাবধানে 3টি বড় বড় অনুসন্ধানের কাজ করা হয়েছিল। এই গ্রিম কিন্তু খুবই আশ্চর্যজনক এক ব্যক্তি ছিলেন। আশ্চর্যজনক বলার কারণ তিনি বিশ্বাস করতেন নোয়া আর্ক জাহাজের অস্তিত্ব রয়েছে, আর সেই জাহাজকে খোঁজার জন্য তিনি অনেক টাকা খরচ করে অনেক অভিযানও চালিয়েছিলেন। বাইবেলের জেনেসিস বই অনুসারে নোয়া আর্ক একটি জাহাজ, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন সেই নৌকায় করে কিছু প্রাণী এবং উদ্ভিদকে রক্ষা করা হবে। গ্রিম এইরকম আরও অনেক অবাস্তবিক অভিযান চালিয়ে নিজের টাকা খরচ করেছিলেন। 1980 সালে এই জ্যাক গ্রিম টাইটানিক অনুসন্ধান করার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এই অভিযান শুরু করার আগে তিনি একটি বাঁদরকে নিয়ে আসেন এবং বলেন এই বাঁদরটা নকশার যেখানে আঙ্গুল রাখবে সেখানেই টাইটানিক খোঁজা হবে। এমনকি টাইটানিক জাহাজ অনুসন্ধানের অভিযানে তিনি সেই বাঁদরটিকেও নিয়ে যেতে চেয়েছিলেন। সমস্ত বিজ্ঞানীরা প্রতিবাদ করে এই বাঁদরটাকে নিয়ে গেলে তারা সেই অভিযানে যাবে না। তখন গ্রিম ওই বিজ্ঞানীদের ছেড়ে বাঁদরটিকে নিয়েই অভিযানে যেতে চেয়েছিলেন, যদিও পরবর্তীকালে তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে এই বাঁদরটিকে না নিয়ে যাওয়ার জন্য রাজি করানো হয়। 1980 সালে এই অভিযান 3 সপ্তাহ চালানোর পর প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুসন্ধান বন্ধ করতে হয়। 1981 সালে আবার অভিযান শুরু করা হয় এবং 14টা লোকেশন সার্ভে করার পরও কিছু পাওয়া যায়নি। 1983 সালেও আবার তিনি অভিযান চালান, কিন্তু এবারেও সেই রকম কিছু পাওয়া যায়নি। অবশেষে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের এই অনুসন্ধানটাও বন্ধ করতে হয়। এবার আমরা ফিরে আসব সেই রবার্ট বিলার্ডের কাহিনীতে। হ্যাঁ, ইনি সেই রবার্ট বিলার্ড যিনি 1973 সালে সফলতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েও প্রাকৃতিক দুর্যোগের কারণে অভিযান বন্ধ করতে বাধ্য হয়েছিলেন। সেই ব্যর্থতার পর তিনি কিন্তু হাতে হাত রেখে বসে থাকেননি। দ্বিতীয়বার পুরো প্রস্তুতির সাথে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করার পরিকল্পনা করছিলেন এবং 1982 সালে ইউএস নেভির সাথে আর্গু নিয়ে তিনি একটা আলোচনা করেন। এই আর্গু এমন একটা ডিভাইস যা সমুদ্রের অনেক নিচে গিয়ে ক্যামেরার মাধ্যমে লাইভ ফটো সংগ্রহ করে তার সাথে সংযুক্ত সমুদ্রের ওপরে থাকা জাহাজে পাঠাতে পারবে। প্রফেসর ইউএস নেভিকে বোঝাতে থাকেন যে এই আর্গুর মাধ্যমে তারা সমুদ্রের নিচে থাকা সবকিছুই ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবে এবং কোনটা টাইটানিকের অংশ আর কোনটা টাইটানিকের অংশ নয় সেটাও খুব ভালোভাবে পরীক্ষা করতে পারবে। প্রথমে ইউএস নেভি প্রফেসর বিলার্ডের এই টাইটানিক অনুসন্ধান নিয়ে আগ্রহ না দেখালেও এই ডিভাইসটা তারা ব্যবহার করতে চেয়েছিল অন্য একটা সিক্রেট মিশনে। আসলে 1960 সালে দুটো পারমাণবিক সাবমেরিন ইউএসএস থ্রেসার্স এবং ইউএসএস স্করপিয়ন সমুদ্রের নিচে ডুবে যায়। ইউএস নেভির মতলব ছিল প্রফেসরের এই ডিভাইস দিয়ে সমুদ্রের নিচে গিয়ে ওই সাবমেরিন দুটোকে খুঁজে তার মধ্যে থাকা নিউক্লিয়ার সিস্টেমগুলোর অবস্থা পরীক্ষা করা। তো ইউএস নেভি এবং প্রফেসর বিলার্ড ঠিক করেন প্রথমে তারা ওই নিউক্লিয়ার সাবমেরিনগুলোর অনুসন্ধান করবে, তারপর তারা টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজবে। 1985 সালে প্রফেসর ব্যালার্ড ইউএস নেভির সাথে সাবমেরিন খোঁজার কাজ শুরু করে দেন। সেই অভিযানে প্রথমে তিনি ওই সাবমেরিনের ছোট ছোট অংশগুলো দেখতে পান, তারপর সেগুলোকে অনুসরণ করে সাবমেরিন দুটোর মূল অংশগুলোর কাছে পৌঁছান। তো এই সাবমেরিনগুলো খোঁজার সময় তার মাথায় আসে যে এর আগে পর্যন্ত সবাই টাইটানিকের মূল অংশগুলোই খুঁজছিল, কিন্তু জাহাজটি যখন ডুবেছিল তখন সমুদ্রের স্রোত এবং প্রবল চাপের প্রভাবে জাহাজের বিভিন্ন ছোট ছোট অংশ ভেঙে গিয়ে নিশ্চয়ই আশেপাশে ছড়িয়ে পড়েছিল। 1985 সালের 22 আগস্ট রবার্ট বিলার্ড ইউএস নেভির ওই কাজ শেষ করেন এবং তারপর টাইটানিক খোঁজার জন্য নতুন একটা পরিকল্পনা করেন। পরিকল্পনাটা হলো এবার তারা টাইটানিকের মেন অংশ অর্থাৎ এর হাল খুঁজে বের করার পরিবর্তে সমুদ্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা এর ছোট ছোট টুকরোগুলো খুঁজে বের করবে। অনুসন্ধান শুরু করার প্রথম 9 দিন তিনি কিছুই দেখতে পাননি, কিন্তু 1 সেপ্টেম্বর 1985 সালে রাত 1টার দিকে সমুদ্রের নিচে কিছু যন্ত্রাংশের টুকরো দেখতে পান। তারপর সেগুলোকে অনুসরণ করতে করতে আরেকটা বড় অংশের কাছে পৌঁছান। এটা টাইটানিকের বয়লার ছিল। রাত প্রায় 2টো নাগাদ তারা টাইটানিকের মূল অংশে পৌঁছে যান।
ডুবে যাওয়ার দীর্ঘ কয়েক দশক পর টাইটানিক আবার দেখা দেয়। কাকতালীয় বিষয় হলো ৭৩ বছর আগে ঠিক এই সময়টাতেই টাইটানিক জাহাজ প্রায় ১৫০০ জন যাত্রীকে নিয়ে এই সমুদ্রেই ডুবে গিয়েছিল। ১৯৯৭ সালে টাইটানিক চলচ্চিত্রের পরিচালক জেমস ক্যামেরনও বেশ কয়েকবার টাইটানিকের ধ্বংসাবশেষ পরিদর্শন করেছিলেন। একটি সাক্ষাৎকারে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি টাইটানিক পরিদর্শন করার সময় ডুবে যাওয়া লোকদের কোনো দেহাবশেষ দেখেছেন কিনা, তখন তিনি বলেন যে সেখানে কারো হাড় বা দেহাবশেষ দেখতে পাননি, কিন্তু দুজোড়া জুতো দেখতে পেয়েছিলেন, যার একটা মহিলার এবং অন্যটি একটা ছোট্ট মেয়ের। স্পষ্ট বোঝা যায় এই জুতোগুলো ছিল একজন মা এবং তার মেয়ের। টাইটানিক ডুবে যাওয়ার সময় তারা একে অপরকে জড়িয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। টাইটানিকের ধ্বংসাবশেষ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা শুরু করার পর তারা আবিষ্কার করেন যে হোয়াইট স্টার লাইন কোম্পানি যে টাইটানিক তৈরি করেছিল খরচ কমানোর জন্য জাহাজের সামনের অংশে নিম্নমানের ইস্পাত এবং দুর্বল রিবেট ব্যবহার করেছিল, যার জন্য বরফখণ্ডের সাথে ধাক্কা লাগার পর টাইটানিক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। জাহাজ কোম্পানি যদি এখানে উন্নত মানের ইস্পাত ব্যবহার করত তাহলে হয়তো সংঘর্ষের পরেও টাইটানিকে অত ক্ষয়ক্ষতি হতো না। এই ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর বিশেষজ্ঞরা টাইটানিককে সমুদ্রের গভীর থেকে উদ্ধার করতে চেয়েছিলেন, কিন্তু সেই উদ্ধার কাজ করতে অনেক খরচ রয়েছে। তাছাড়াও দীর্ঘদিন সমুদ্রের নিচে থাকার ফলে জাহাজের বেশিরভাগ অংশই খুবই দুর্বল হয়ে পড়েছে, তাই টাইটানিকের ধ্বংসাবশেষ নিরাপদে উদ্ধার করা যাবে কিনা সেই সম্পর্কেও নিশ্চয়তা নেই। সেই কারণে ডুবে যাওয়ার প্রায় ১১২ বছর পরেও টাইটানিককে সমুদ্রের নিচ থেকে তোলা যায়নি। বিশেষজ্ঞদের মতে ২০৩০ সালের মধ্যে টাইটানিক সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। আর হ্যাঁ, টাইটানিক ডুবে যাওয়া নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং কনস্পিরেসি থিওরি রয়েছে, এটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, গিয়ে দেখতে পারেন। তো আজকের মতো এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। টাটা, বাই।